ছোট্ট একটা গ্রামে বাস করত মিরাজ নামের একটা ছেলে। সে ছিল অনেক গরিব। মিরাজের তেমন একটা জায়গা জমি না থাকায় সে গাছের নিচে ছোট্ট একটা ঘর বানিয়েই থাকতো। হ্যাঁ গো বউ, কোথায় গেলে গো তুমি? আরে আরে, কি হয়েছে? এমন চিৎকার করছো কেন? চিৎকার করছি কি আর সাধে, বেলা কতটা গড়িয়েছে তা কি তুমি দেখেছো? আরে আরে, তাতে হয়েছেটা কি? তা বলি, তুমি আমাকে ডাকোনি কেন? এখন আমি কখন মাছ ধরতে যাব বলো তো? তোমাকে কি আমি মাছ ধরতে যাওয়ার জন্য এখন ডেকেছি নাকি? তুমি যদি না শুনতে পাও সেটা কি আমার দোষ নাকি? আসলে কাল একটু রাত করে ঘুমিয়েছি তো, সেজন্য হয়তো শুনতে পাইনি। রাত জেগে ঘুমোবে না তো কি করবে বলো? সারা রাত ধরে তো তুমি চাকরি করো। এমন করে বলো না বউ, তুমি তাড়াতাড়ি গিয়ে জালটা নিয়ে এসো। তুমি একটু দাঁড়াও তো, আমি জালটা নিয়ে আসছি। সোহিনী ঘর থেকে জালটা এনে মিরাজকে দেয়। এই নাও তোমার জাল। মিরাজ জালটা নিয়ে যখন চলে যেতে ধরে তখন তার মেয়ে অহনা বলে, বাবা, তুমি মাছ ধরতে যাচ্ছ? হ্যাঁ রে মা। বলি বাবা, আজ মাছ পেলে তুমি বাড়িতে নিয়ে এসো বাবা। অনেক দিন হয়ে গেল মাছ দিয়ে ভাত খাই না। তুমি তো যেই মাছ পাও সবই বিক্রি করে দাও বাবা। আসলে মা, অনেক দিন ধরেই তেমন মাছ পাই না। একটা দুটো মাছ যা পাই সেগুলো বিক্রি করেই তো বাজার নিয়ে আসি। এই, তোকে এত কথা কে বলতে বলেছে? হ্যাঁ, এই তুমি যাও তো যাও, এমনিতে আজকে আবার অনেক দেরি হয়ে গেছে। এটা শুনে মিরাজ মাছ ধরতে নদীতে চলে যায়। আজ আমি নদীর ওপারে গিয়ে মাছ ধরবো, দেখি কোনো মাছ পাই কিনা। এটা বলে মিরাজ একটা মাঝিকে ডাকে। ও মাঝি ভাই, বলছি নদীর ওপারে যাবে নাকি গো? যাবো গো মিরাজ ভাই। তা বলছি, তুমি কি আজকে নদীর ওপারে যাবে নাকি গো? আসলে অনেকদিন হলো তেমন কোনো মাছ পাচ্ছি না, নদীর ওপারে গিয়ে বরং একবার দেখি তেমন কোনো মাছ পাই কিনা। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি নৌকায় বসো, আমি তোমাকে পার করে দিচ্ছি। ধন্যবাদ মাঝি ভাই, এই নাও তোমার টাকা। এখানে তো মানুষের যাতায়াত বেশি, এখানে মনে হয় না কোনো মাছ পাবো। আর একটু সামনে গিয়ে দেখি মাছ পাই কিনা। মিরাজ হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। আজ বরং আমি এখানে বসে মাছ ধরি, দেখি আমার ভাগ্যে কি আছে। মিরাজ অনেকবার জাল ফেলে, কিন্তু সেই দিন মিরাজ একটা মাছও পায় না। কি যে হলো আমার কে জানে, সবাই কত কত মাছ পাচ্ছে, অথচ আমি সেই কখন এলাম, এখন অব্দি একটা মাছও পেলাম না। আর কত সময় এভাবে বসে থাকবো, এবার বরং আমি বাড়িতেই চলে যাই। মিরাজ যখনই বাড়িতে আসতে যাবে ঠিক তখনই তার অহনার বলা কথা মনে পড়ে যায়। মেয়েটা বলেছিল আজ মাছ দিয়ে ভাত খাবে, এখন আমি খালি হাতেই বা কি করে ফিরে যাই। আরেকবার চেষ্টা করে দেখি কোনো মাছ পাই কিনা। এই বলে মিরাজ কিছুটা দূরে একটা ঝোপের ভেতরে মাছ ধরতে যায়। সে প্রথমবার জাল ফেলে একটা মাছও পায় না। এবারও তো জাল ফেলে কোনো মাছ পেলাম না, এবার আমি কি করি? ওরে বাবা, এটা তো দেখছি অনেক বড় মাছ, আজ বুঝি আমার কপালটা খুলে গেল। এমন সময় মাছটা কথা বলে ওঠে। আমাকে আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমি যে আমি যে এখানে শ্বাস নিতে পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে। কি, মাছ আবার কিভাবে কথা বলছে? তুমি কি আবার ভূত নাকি? আমি আমি ভূত নই, আমি হলাম মায়াবী মাছ। তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। তুমি আবার আমার কষ্ট কি করে দূর করবে শুনি? তোমার তো সত্যি নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। দাঁড়াও, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। মিরাজ সেই মাছটিকে নদীতে ছেড়ে দেয়, সাথে সাথে সেই মাছটি একটা জলপরীতে পরিণত হয়। কি, তুমি তো দেখছি একটা জলপরী। হ্যাঁ গো, আমি হলাম মায়াবী জলপরী। সবাই যে আমাকে দেখতে পারে না গো, আসলে তোমার মনটা অনেক ভালো, আর তাই তো তুমি আমার দেখা পেয়েছো। আমার মন ভালো সেটা তুমি কি করে বুঝলে? তোমার ছোঁয়া পেয়ে যে আমি বুঝে গেছি তুমি কেমন। আচ্ছা, তোমার চোখে পানি কেন? তুমি শুনতে চাও জলপরী? হ্যাঁ, তুমি বলো, আমি শুনি। তোমার দুঃখের কথা শুনে সত্যি আমি অনেক কষ্ট পেলাম। জলপরি, এবার তাহলে আমি আসি। সেই সকালে এসেছি, এখন যে সন্ধে হতে চললো, বাড়ির সবাই যে আমার জন্য চিন্তা করছে। তুমি যে আমার জীবন বাঁচিয়েছো, তুমি তার পুরস্কার নিয়ে যাও। পুরস্কার? হ্যাঁ, পুরস্কার। এটা এটা তোমার। এটাতে তো মাত্র দুটো মাছ, তাও আবার অনেক ছোট। এটা কোনো সাধারণ মাছ নয়, এই মাছ দুটো তুমি চাষ করবে, দেখবে তোমার জীবন পুরো বদলে গেছে। কিন্তু আর কোনো কিন্তু নয়, অনেকটা সময় হয়ে গেছে, এবার আমি গেলাম, নইলে যে আমার বাবা মা
আমার জন্য চিন্তা করবেন। মিরাজ কোনো কিছু বলার আগেই জলপরি সেখান থেকে চলে যায়। আমার তো মাছ চাষ করার মতো তেমন কোনো জায়গা নেই, এবার তবে আমি কি করি? মিরাজ এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে আসে। ওগো, ওগো, তুমি এসেছো? আজ এত দেরি হলো কেন গো? বাবা, মাছ এনেছো বাবা? আরে আরে, এই পাত্রে কি? দেখি তো একবার। আরে আরে, এই পাত্রে তো ছোট ছোট দুটো মাছ দেখছি। এই ছোট মাছ দুটোকে তুমি কেন এনেছো বাবা? এটা যে কোনো সাধারণ মাছ নয় রে মা, এই মাছ দুটো যে আমাকে জলপরি উপহার দিয়েছে। তুমি সত্যি বলছো? কিন্তু আমরা এই মাছ চাষ করব কোথায়? সেটা না হয় আমরা কাল ভাববো গিন্নি, আজ না হয় এই মাছ দুটোকে একটা বালতিতে রেখে দেই। মা, হো না, একটা বালতি নিয়ে আয় তো মা। তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি বালতি নিয়ে আসছি বাবা। বাবা, ও বাবা, মাছেদের তুমি খেতে দেবে না? তুই তো ভালো কথা মনে করিয়ে দিয়েছিস মা, চল মাছেদের খেতে দিয়েই বরং বাকি কাজগুলো করব। অহন আর মিরাজ যখন মাছেদের খেতে দিতে যায় তখন তারা মাছগুলো দেখে ভীষণ অবাক হয়ে যায়। বাবা, এই বালতিতে তো দেখছি কত বড় বড় মাছ। এত বড় মাছ তো আমি এর আগে কখনো দেখিনি। আমিও তো তাই ভাবছি, কিন্তু এই বালতিতে তো মাত্র দুটো মাছ ছিল, এত মাছ আবার কোথা থেকে এলো? বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোর মাথায় আবার কি বুদ্ধি এসেছে রে মা? জলপরি তো আমাদেরকে মাছ চাষ করতে বলেছে বাবা, তাই না? হ্যাঁ রে মা, কিন্তু আমাদের তো মাছ চাষ করবার মতো তেমন কোনো জায়গা নেই। আমরা যদি গাছে মাছ চাষ করি তাহলে কেমন হয় বাবা, বলো তো? বউ, শুনছো? এই দেখো, তোমার মেয়ে বলে কি? কি বলছে কি তোমার মেয়ে, শুনি একটু। ও বলছে গাছে কিনা মাছ চাষ করতে। গাছে আবার কিভাবে মাছ চাষ করবে শুনি? কেন, আমরা বড় বড় ড্রাম, বালতি, ঘড়া এসব কিনে তাতে জল ভরে মাছ চাষ করব। এটা তো তুই মন্দ বলিসনি মা, কি বলো বউ? হ্যাঁ, বুদ্ধিটা একদম খারাপ না, কিন্তু ঢম, বালতি, ঘড়া এসব যে কিনবো, এত টাকা কোথায় পাবো? এই নাও, এই হারটা বিক্রি করে তোমার যা প্রয়োজন তা নিয়ে এসো। কিন্তু বউ, এটা তো তোমার মায়ের দেওয়া হার। কপালে যদি আমার লেখা থাকে তাহলে আমি আরো অনেক হার কিনতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও। না, আমাদের যে এবার সব কাজ শেষ, তাই না রে বল? হ্যাঁ বাবা, এবার যে গাছে অনেক মাছ চাষ করা যাবে। চল চল, আমরা বরং এই মাছগুলো ডবটার ভেতরে রাখি। মিরাজ আর অহনা গাছে বাঁধা টবগুলোর উপরে মাছগুলো রেখে দেয়। কিছুদিনের মধ্যেই সমস্ত পাত্র মাছে ভরে যায়। ওগো, এবারে মাছগুলো না বিক্রি করলে হবে না? তুমি ঠিকই বলেছ বউ, এবার যে মাছগুলো বিক্রি করতে হবে। আচ্ছা, কেউ যদি জানতে পারে যে আমরা গাছে মাছ চাষ করছি তাহলে আবার চুরি করে নিয়ে যাবে না তো? আমার মাছে কেউই চুরি করতে পারবে না গো, বুঝতে পেরেছো? বিকেল বেলা মিরাজ অনেকগুলো মাছ ধরে সেগুলো বিক্রি করতে নিয়ে যায়। এই এই দেখ দেখ, মিরাজ দাদা অনেকগুলো মাছ নিয়ে এসেছে, চল চল, আমরা ওনার কাছ থেকে বরং মাছ কিনি। আরে আরে, মাছগুলো তো দেখতে অনেক বড় মনে হচ্ছে, অত বড় মাছ কেনার মতো টাকা আমার হাতে নেই। আরে আরে, আগে আমরা যেই তো দেখি। ভাই, বলছি কি, তোমার মাছগুলো তো এখনো জ্যান্তই আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, তা তো আছেই। বলছি কি, মাছ নেবেন? বেশি একটা দাম নয়। তা বলি, মাছগুলো খেতে আবার কেমন হবে? একটা দিন খেয়েই দেখুন না কেমন হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের সবাইকে বরং এই টাটকা মাছ দিন তো। মিরাজ অল্প টাকায় তার সমস্ত মাছগুলো বিক্রি করে দেয়। পরের দিন মিরাজ আবারও মাছ নিয়ে বাজারে আসে। ভাই, আপনার দোকানের মাছগুলো খেতে যে এত ভালো, কি আর বলবো, এত সুস্বাদু মাছ আমি এর আগে কখনোই খাইনি। তা বলছি কি, কোথা থেকে এনেছেন এমন সুস্বাদু মাছ? আসলে ভাই, মাছগুলো আমি নিজেই চাষ করি। ও মা, তাই বুঝি? তা বলছি কি, আমাকে আপনার দোকানের সব থেকে বড় মাছটা দিন। দিন যত যায় মিরাজের মাছ চাষও তত বেশি হতে থাকে। মিরাজের মাছ টাটকা ও সুস্বাদু হওয়ায় সবাই তার কাছ থেকে মাছ কিনতো। ওগো, গাছে মাছ চাষ করে তো আমাদের অনেক টাকা লাভ হচ্ছে। প্রতিদিন এত মাছ তুমি কোথায় বিক্রি করবে গো? আমি ভাবছি এবার শহরে মাছ নিয়ে যাব। এমন সময় সেখানে শহর থেকে দুজন লোক আসে। বলছি কি দাদা, আপনাকে আর কষ্ট করে শহরে যেতে হবে না, আমরাই আপনার সুস্বাদু মাছের খবর পেয়ে নিজেরাই এখানে চলে এসেছি। আপনার যত মাছ আছে আমরা প্রতিদিনই সব মাছ কিনে নেব, কিন্তু আমার তো প্রতিদিন মাছ বিক্রি না করলে চলবে না।
এ কি এসব আবার আপনি কি বলছেন? এত মাছ আপনি কোথায় চাষ করেছেন দাদা? আসলে আমি গাছে মাছ চাষ করি। আরে আরে দাদা, আপনি আবার পাগল হলেন নাকি? গাছে আবার কি করে মাছ চাষ করে? বলছি দাদা, ওপরে একবার তাকিয়েই দেখুন না। আরে আরে, সত্যি তো, আপনার তো দেখছি অনেক বুদ্ধি। আপনারা বরং এবার মাছ নিয়ে চলে যান। কতগুলো টাকা মাছ বিক্রি করেছে, এইবার আমরা ধনী হয়ে যাব। বাবা, আমার যে এইসবে কত আনন্দ হচ্ছে না। দেখবে বাবা, একদিন তোমার নাম পুরো শহরে, গ্রাম দিয়ে ভরে যাবে। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। আস্তে আস্তে চারদিকে মিরাজের এমন সুস্বাদু মাছের কথা ছড়িয়ে পড়ে। শহর থেকে অনেক মাছের ব্যবসায়ীরা আসতে শুরু করে মিরাজের বাড়িতে মাছ কেনার জন্য। গাছে এভাবে মাছ চাষ করে মিরাজ আস্তে আস্তে অনেক ধনী হয়ে যায়। ধ্যাৎ তেরিকা, আর ভালো লাগে না। এই বাড়িতে তো একটা টয়লেটও নেই। এখন এই রাত্রিবেলা আমি কোথায় টয়লেট করতে যাব? এই, ওঠো ওঠো বলছি, ওঠো। এই বলে প্রিয়াঙ্কা তার স্বামী অবিনাশকে ডাকতে লাগলো। ওর স্বামী অবিনাশ উঠে বলল, আরে আরে, কি হলোটা কি প্রিয়াঙ্কা? এত রাতে আমাকে তুমি কেন জাগিয়ে তুললে? আরে আরে, আমার খুব জোরে টয়লেট পেয়েছে, এখনই চলো, নয়তো কিন্তু আমি এখানেই করে দেব। আরে বাবা, তোমার পেয়েছে তো তুমি যাও না। আমার কেন ডাকছো? তোমাদের বাড়িতে তো কোনো টয়লেটও নেই, অন্ধকারে যেতে আমার খুব ভয় করে। চলো চলো আমার সাথে। প্রিয়াঙ্কা জোর করে অবিনাশকে ঘুম থেকে উঠালো। অবিনাশ একটি টর্চ নিয়ে প্রিয়াঙ্কার সাথে অন্ধকারে বাড়ি থেকে অনেকটা দূরে চলে এলো। প্রিয়া জঙ্গলে টয়লেট করতে বসে পড়লো, আর অবিনাশ পাশে টর্চ নিয়ে দাঁড়িয়ে থাকলো। উফ, এসব আমায় কি কি করতে হচ্ছে? করতে তো হবেই, বাড়িতে যখন টয়লেট নেই তখন বিয়ে করেছো কেন? হ্যাঁ, বিয়ে করার আগে এসব কথা মনে ছিল না? প্রিয়ার এমন কথায় অবিনাশ কিছুই মনে করে না। সে টর্চ নিয়ে দাঁড়িয়ে থাকে। তবে বিয়ের আগে প্রিয়াঙ্কা অবিনাশকে শৌচালয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছিল, আর অবিনাশ তার বাবা হরিহরকে এ কথা বলেও ছিল। কিন্তু এই শুনে তো তিনি ভীষণ রেগে গেলেন। কি? এই কথাটা তুমি মুখে কি করে আনলে? এই বাড়িতে কোনোদিনও শৌচালয় হবে না। এই শুনে অবিনাশ চুপ করে যায়। অবিনাশ আর প্রিয়াঙ্কা কলেজে একসাথেই পড়তো। আসলে প্রিয়াঙ্কা ছিল শহরের মেয়ে, তাই ওর এসব অভ্যেস নেই। ও সব সময় রাতেই টয়লেটে যায়, তাই ওর জন্য এই সমস্যাটা অনেক গুণ বেড়ে যায়। সব সেরে প্রিয়াঙ্কা আর অবিনাশ দুজনেই বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লো। সকালবেলা প্রিয়াঙ্কা তার শাশুড়িকে বলল, মা, বাড়িতে টয়লেট না থাকার জন্য আমাকে রাতে বাইরে যেতে হয়। এর জন্য কি কোনো ব্যবস্থা করা যাবে না? তুমি সকাল সকাল আমার সাথেই চলে যেও, তোমার রাতে যাওয়ার কি দরকার বৌমা? আরে মা, আপনিও যে কি বলেন না, টয়লেটের প্রেসার কি কাউকে জিজ্ঞেস করে আসে? আর তাছাড়া আমার ছোটবেলা থেকে রাতেই টয়লেট করার অভ্যেস। তখনই সেখানে প্রিয়াঙ্কার শ্বশুর এসে বলল, তবে অভ্যাসটা বদলাতে হবে বৌমা। এই বাড়িতে কোনোদিনও শৌচালয় হবে না। আর তাছাড়া এই গ্রামে তো কারোর বাড়িতেই কোনো শৌচালয় নেই। কই, তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। প্রিয়াঙ্কা সেখানে আর কোনো কথা বাড়ালো না। প্রিয়াঙ্কা এই কথাটা বারবার অবিনাশকে বললেও অবিনাশ বলল, শোনো প্রিয়াঙ্কা, আমি বাবার উপরে কোনো কথা বলতে পারবো না। এই শুনে তো প্রিয়াঙ্কার সব আশা ভেঙে গেল। হে ভগবান, এ আমি কোন বাড়িতে বিয়ে করেছি? হ্যাঁ, এর থেকে তো কুমারী থাকা অনেক ভালো ছিল। এরপর প্রিয়াঙ্কা ফোন করে তার মাকে সব কথা জানায়। এতে করে তিনি বললেন, শোন মা, এই জন্য তো আর আমি তোর সম্বন্ধটা ভাঙতে পারি না। আর তাছাড়া ছেলেকে তো তুই নিজেই পছন্দ করেছিস। আরে মা, এখন কি তুমিও আমাকে এভাবে কথা শোনাবে? এদেরকে রাজি করানোর কিছু তো একটা আইডিয়া দাও। জঙ্গলে গেলে যে অনেক বিপদ হতে পারে। আর আর তাছাড়া যদি কোনো পোকামাকড় কামড়ে দেয় তখন? তখনই প্রিয়াঙ্কার ভাই অলোক এসে তার মায়ের কাছ থেকে ফোনটা নেয় আর বলল, দিদি, আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারি। দিদি, তুই একটা শৌচালয় কিনে নে। শৌচালয়? সেটা আবার কি? আরে দিদি, আমরা যখন ট্যুরে যাই তখন শৌচালয়ের জন্য তো ওটাই ব্যবহার করি। আর তাছাড়া ওই টেন্টের সাথে একটা ব্যান্ড পাওয়া যায়, যা ব্যবহার করা আর ক্লিন করা খুবই ইজি। অলোকের এমন আইডিয়া প্রিয়াঙ্কার খুবই ভালো লাগে, তাই সে অনলাইনে দেখতে শুরু করে। আরে বাহ, এটা তো দারুণ জিনিস, কিনে নেই। এরপর প্রিয়াঙ্কা টেন্ট অর্ডার করে দেয়।
পরের দিনই ডেলিভারি ম্যান ডেলিভারি দিয়ে যায়, কিন্তু হরিহর সেটা দেখে নেয়। আরে বৌমা, এটা এটা আবার কি? ডেলিভারিটা একটা বাক্সের মধ্যে ছিল, তাই প্রিয়াঙ্কা বলল, ও কিছু না বাবা, এটা মেয়েদের একটা জিনিস। এই বলে প্রিয়াঙ্কা তার ঘরে চলে গেল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে প্রিয়াঙ্কা বিছানা থেকে উঠে দাঁড়ায়। তখন অবিনাশও ঘুমাচ্ছিল, আর প্রিয়াঙ্কা চুপচাপ টেনটিকে বার করে। এবার ছাদে গিয়ে টেনটা বসিয়ে আমি টয়লেট করে দেখি। এই বলে প্রিয়াঙ্কা ছাদে চলে গেল আর টেনটির মধ্যে প্যান্টটিকে বসিয়ে দিল। তারপর বসে টয়লেট করলো, আর টয়লেট শেষে টেনটিকে আবার গুছিয়ে নিল। আহা, আজ তো দারুণ লাগলো। নির্ভয়ে টয়লেট করার মজাটাই আলাদা। এরপর প্রিয়াঙ্কা সেটিকে খাটের তলায় রেখে শুয়ে পড়ে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। প্রিয়াঙ্কা প্রতিদিন রাতে ছাদে টেন্ট নিয়ে যেত, তারপর টয়লেট ছেড়ে আবার টেন্ট নিয়ে নিচে ফিরে আসতো। একদিন অবিনাশ তাকে বলল, কি হলো বলো তো প্রিয়াঙ্কা, অনেক দিন হয়ে গেল, তুমি তো রাতে টয়লেট যাওয়ার জন্য আমাকে ডাকছো না। ও কিছু না গো, আজকাল আবার আমার রাতে পায় না। আরে বাহ, এই অভ্যেসটাই তো দরকার ছিল। আজ তো আমি তোমার উপর খুব খুশি। এ শুনে প্রিয়াঙ্কা মনে মনে হাসতে লাগলো, কিন্তু ওই রাতে সব গন্ডগোল হয়ে গেল। প্রিয়াঙ্কা টেন্ট নিয়ে ছাদে যাওয়ার সময় টেন্টটি পড়ে গেল, আর তার সাথে একটি শব্দও হলো। আরে বাবারে, হাত থেকে তো টেন্টটা পড়ে গেল। কি করব এখন? চলে যাব? না না, এখন তো সবাই নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। এই সামান্য আওয়াজে কেউ আর ছাদে আসবে না। কিন্তু এই আওয়াজে হরিহরের ঘুম ভেঙে গেল। আরে ছাদে আবার এসব কিসের শব্দ? চোর টোর আসেনি তো? হরিহর সঙ্গে সঙ্গে ছাদে চলে গেল আর দেখে যে প্রিয়াঙ্কা টেন্টের ভেতরে ঢুকছে। আরে আরে বৌমা, তুমি এত রাতে এখানে কি করছো? আর তাছাড়া ছাদে এমন টেন্ট বসালে কেন? প্রিয়াঙ্কা খুব ভয় পেয়ে যায়, আর সে কিছুই বলতে পারে না। টেন্টের মধ্যে প্যান দেখতে পেয়ে হরিহর রেগে গিয়ে বলে, এ কি, তুমি ছাদে টেন্ট বসিয়ে এতে শৌচকর্ম করছো? তুমি কি অনর্থ করছো বলো তো? চিৎকারের আওয়াজ শুনে অবিনাশ আর বসুন্ধরাও সেখানে চলে আসে। না না বাবা, আপনি যেমনটা ভাবছেন আসলে তেমনটা নয়। আমার বাইরে যেতে আসলে একটু ভালো লাগে না, আর ঘরের বাইরে পটি করতে যেতেও আমার খুব ভয় করতো। তাছাড়া এটা তো ঘরের বউদের সম্মানের ব্যাপার। তবে তুমি কি বলতে চাইছো বলো তো? এই গ্রামের কোনো মেয়েদের সম্মান নেই? শোনো বৌমা, তুমি কিন্তু আমার কথা না শুনে অনেক বড় ভুল করলে। তাই কাল সকাল হতেই তুমি তোমার মায়ের বাড়িতে চলে যাবে। প্রিয়াঙ্কা কাঁদতে লাগলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। ও ঘরে গিয়ে নিজের জামা কাপড় ব্যাগে ভরতে লাগলো, আর হরিহরও নিজের ঘরে চলে যায়। আর তখনই ওর পেটে ব্যথা শুরু হয়। পেটে যে আমার খুব ব্যথা করছে, মনে তো হচ্ছে আমাকে হালকা হতে যেতে হবে। এই বলে হরিহর টর্চ হাতে বেরিয়ে পড়লো, আর জঙ্গলে গিয়ে টর্চ বেঁধে বসে পড়লো। আশেপাশে একটা সাপ ঘুরছিল, আর সে হরিহরের পায়ে কামড় দেয়। বাঁচাও, বাঁচাও আমাকে! ওরে বাবারে, সাপ, সাপ কামড়েছে আমার পায়ে, সাপ! এভাবেই হরিহর চিৎকার করতে থাকে। চিৎকারের এমন আওয়াজ শুনে বাড়ির সকলে সেখানে পৌঁছলো, আর হরিহরকে নিয়ে হাসপাতালে গেল। হাসপাতালে তার চিকিৎসা করানো হলো, আর বহু চেষ্টার পর হরিহর বেঁচে গেল। রাতে আপনি জঙ্গলে কি করছেন বলুন তো, যে আপনাকে সাপে কামড়ালো? শৌচকর্ম করতে গিয়েছিলাম ডাক্তার বাবু। কি, আপনারা কিনা বাইরে টয়লেট করতে যান? এ তো খুবই বাজে কাজ। ছি, বাইরে শৌচকর্ম করলে যে অনেক রোগ হতে পারে। দেখলেন তো বাবা, এবার কি হলো? আমি তো আপনাকে এতদিন এটাই বোঝাতে চাইছিলাম। তুমি ঠিকই বলেছিলে বৌমা। আজ আমি বুঝতে পারছি আমাদের বাড়িতে শৌচালয়ের কতটা প্রয়োজন। কালই আমি বাড়িতে শৌচালয় তৈরি করব। পরের দিন থেকে বাড়িতে শৌচালয় বানানো শুরু হয়ে গেল, আর কিছুদিনের মধ্যেই বাড়িতে শৌচালয় রেডি হয়ে গেল। সবাই তো খুব খুশি ছিল, আর প্রিয়াঙ্কার তো খুশির কোনো সীমানা ছিল না। ওদের দেখা দেখি গ্রামের অন্যান্য বাড়িতেও শৌচালয়ের কাজ শুরু হলো, আর সবাই শান্তিতে টয়লেট করলো। মনোহর পেশায় একজন চাষী, এবং সে একটি গ্রামে থাকে। চাষীর কাজ এবং ঘর সংসার সামলে তার দিন কোনো রকমেই কাটে। এই জগৎ সংসারে মোহনের আর কেউ ছিল না। সে যা রোজগার করে তাই দিয়ে তার একা সংসার কোনো মতে কেটে যায়। হঠাৎ একদিন তাদের এক আত্মীয় নির্মলা দেবী তাদের বাড়িতে আসে। আর কতদিন তুই এভাবে থাকবি বলতো? রান্না করবি নিজে, ঘর গোছাবি নিজে, আবার চাষবাসের কাজও কিনা একাই করবি? এবার তো বিয়ে কর, অনেক বয়স হয়েছে। সব কাজ একা সামলাতে সামলাতে চাষের কাজে একা পেরে উঠবি না।
আর কি করবো বলো তো, আমি তো একটা একা মানুষ, শুধু শুধু পয়সা খরচ করতে আমার একদম ভালো লাগে না। পয়সা কেন খরচ করবি বলতো? আর কাজের লোকই বা তুই কেন রাখবি? আমি তোর জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছি, তুই একবার রাজি হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার মতো একটা গ্রামের চাষিকে কে বিয়ে করবে বলো তো? তাও যদি আমি অনেক টাকা পয়সা রোজগার করতাম, তবু একটা কথা ছিল, যে আমাকে বিয়ে করে আমার সংসারে আসতে চাইবে সে পাগল ছাড়া আর কোনো কিছু নয় গো মাসি। পাগল বল আর তুই যাই বল না কেন, মেয়ে তো একটা আছেই। সেই মেয়ে তোর ঘরে আসলে তোর ঘর একদম ভরে যাবে। এইসব কথা বলে নির্মলা দেবী মনোহরকে সেই মেয়েটির ফটো দেখায়। ফটো দেখে মেয়েটি দেখতে খুব সুন্দর ছিল, তাই ফটো দেখে মনোহরের বেশ পছন্দ হয়ে যায় তাকে। মেয়েটি মনোহরের মতোই একজন গরিব চাষিকে বিয়ে করতে চেয়েছে শুনে মনোহরও রাজি হয়ে যায় এই বিয়েতে। নির্মলা দেবী এই খুশির খবর নিয়ে তার বাড়িতে ফিরে যায়। কয়েকদিনের মধ্যেই বিয়ের সব আয়োজন করা হয়। মনোহর খুবই গরিব ছিল, তাই সে তার বরযাত্রীতে খুব কম মানুষ নিয়ে গিয়েছিল। বর এবং বরযাত্রীরা সবাই পাত্রীকে একবার সামনে থেকে দেখার জন্য অনেক অপেক্ষা করতে থাকে। এমন সময় তাদের সামনে বীভৎস মোটা একটা মহিলা এসে দাঁড়ায়। আপনি অনেক ভালো, জানেন তো? আপনি আমাকে বিয়ে করতে না চাইলে এরা আমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিত, তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এ কি, আমি কিনা আপনাকে বিয়ে করব? আমাকে তো নির্মলা মাসি অন্য একজনের ছবি দেখিয়েছিল, সে তো তোমার মতো একদমই দেখতে নয়। আসলে ওটা আমারই ছবি ছিল। আজ থেকে 10 বছর আগে আমি দেখতে ওরকমই ছিলাম, এখন শুধু আমার ওজন একটু বেড়ে গেছে। এই যা, চোখ নাক মুখ তাছাড়া সবই তো ঠিক আছে বলুন, তাও কিনা আপনি আমাকে ঠিক মতো চিনতেই পারছেন না। কি বললে তুমি? তোমার কিনা একটুখানি ওজন বেড়েছে? তুমি কি নিজেকে একবারও আয়নাতে দেখেছো বলো তো? বিয়ের সময় কি কেউ 10 বছর আগের ছবি পাঠায় নাকি? হ্যাঁ, তুমি আমাকে ঠকিয়েছো আর তোমার ওই মাসিও আমাকে ঠকিয়েছে। তার মানে আমি মোটা হওয়ার জন্য আপনি আমাকে বিয়ে করতে চাইছেন না, তাই তো? আপনি কিনা এত নিষ্ঠুর, আপনি এত গরিব হওয়া সত্ত্বেও আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আপনি আমার থেকে এত রোগা, সেটা জেনেও আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে গেছি, আর আপনার থেকে আমার ওজন একটু বেশি বলে আপনি আপনি আমাকে এভাবে করে বলছেন? ঠিক আছে, আপনাকে আর আমায় বিয়ে করতে হবে না। আমার যেদিকে চোখ চায় আমি সেই দিকে চলে যাব। আমি তো কোনো কিছুই করিনি। আমি একটু খেতে ভালোবাসি বলে সবসময় বিরক্ত মনে করে। ওদের সবসময় মনে হয় আমি সবার সব খাবার একাই খেয়ে ফেলি। একটু খাবার খেতে ভালোবাসি বলে সবাই আমার সাথে কেমন করে। এই জন্যই তো নির্মলা কাকিমা বেশি দেরি না করে তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছে, যাতে গ্রামের লোক আমাকে তাড়িয়ে দেওয়ার আগে আমার একটা হিরলি হয়ে যায়। এই সমস্ত কথা শুনে মনোহরেরও কোথাও একটা গিয়ে খুব খারাপ লাগে। একটা মেয়ে যে একটু মোটা বলে আর তার একটু ওজন আছে বলে গ্রামের লোকেরা তাকে তাড়িয়ে দিতে চায়। মনোহর ভাবে সে এখন তাকে বিয়ে না করলে সে কোনো ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। এই ভেবে মনোহর শিল্পাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। মনোহর শিল্পাকে নিয়ে তাদের বাড়িতে এলে শিল্পাকে দেখে মনোহরের গ্রামের লোকজনরা খুব হাসাহাসি করে। বাবা, তোমার নির্মলা মাসি বলেছিল না তোমাকে মনোহর, যে তোমার বউ এলে তোমার ঘর একদম ভরিয়ে দেবে? একদম সত্যি কথাই বলেছে, খুব ভরিয়ে দিয়েছে। তোমার বউ ঘরে ঢোকার পরে তো আর কারোই ঘরে ঢোকার মতো কোনো জায়গায় দেখছি না। তোমাদের গ্রামে বুঝি নতুন বউকে দেখতে এলে তাকে অপমান করা হয়? আমিও কিন্তু ভালোই অপমান করতে জানি। তোমরা যদি এভাবে আলাপ করতে চাও তাহলে কিন্তু আমি রাজি আছি। আরে বাবা, মেয়ের তো দেখছি খুব ভালো গুণী আছে। যেমন খেতে পারো তেমন তো দেখছি মুখও চালাতে পারো। প্রথম দিন যে বউ বাড়িতে এসে গ্রামের লোকদের এভাবে কথা শোনায়, সে বউকে নিয়ে তুমি কি করে সংসার করবে মনোহর? তোমার স্বামী যদি তোমার মতো এরকম একজনের সঙ্গে ঘর করতে পারে, তাহলে আমার স্বামীরও তেমন কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না। যাই হোক, আমাদের বাড়িতে যখন এসে পড়েছো তবে একটু মিষ্টি খেয়ে যেও, কেমন? ও বাবা, এখনো আবার তোমাদের বাড়িতে মিষ্টি আছে? আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় সকালবেলা জলখাবারের সাথে সব মিষ্টিগুলো একেবারেই খেয়ে ফেলেছ। ভাগ্যিস আমি খাইনি, নইলে তো তোমার এমন তেতো কথার উত্তর আমি তেতো ভাবে দিতেই পারতাম না। মুখ থেকে সবসময় তো মিষ্টি মিষ্টি কথাই বের হতো, বুঝতে পেরেছো? সুলেখার আর কোনো কিছুই বলার থাকে না। সে চুপচাপ মিষ্টি খেয়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আজকাল মনোহরের বাড়িতে যেই আসে সে শিল্পাকে নিয়ে ব্যঙ্গ করে। মনোহর এই সবকিছু চোখের সামনে দেখেও সে শিল্পার হয়ে কোনো কথা বলে না। তখন শিল্পা বেশ ভালো করে বুঝতে পারে শিল্পাকে মনোহরের এখনো সেরকম পছন্দ হয়নি। মনোহর শুধুমাত্র শিল্পাকে তাদের গ্রামের লোকের হাত থেকে বাঁচাবে বলেই বাধ্য হয়ে বিয়ে করেছে। শিল্পা আর মনোহরের কোনো ব্যবহারের কারণে প্রতিবাদ করার চেষ্টা করে না। এমনই একদিন, আমি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি প্রায় 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তুমি আমাকে কোথাও ঘুরতেও নিয়ে গেলে না, আর খাওয়াতেও নিয়ে গেলে না। কি দরকার বলো তো? লোকজনকে হাসানোর কোনো দরকার নেই, বুঝতে পেরেছো তো? তোমাকে আমার সঙ্গে দেখলে সবাই আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করবে, আমি এসব কিছুতেই মানতে পারবো না। তার মানে আমার সাথে বেরোতে তোমার লজ্জা করে, তাই তো? ঠিক আছে, তবে আমাকে নিয়ে তোমার কোথাও যেতে হবে না।
তোমাদের গ্রামে যেখানে সবচেয়ে ভালো বিরিয়ানি হয় সেখান থেকে 5 প্যাকেট বিরিয়ানি এনে আমাকে খাওয়ালেই হবে। কত? 5 প্লেট? আমি এখন অব্দি একা 1 প্লেট বিরিয়ানি ঠিক মতো শেষ করতে পারলাম না, আর তুমি কিনা 5 প্লেট বিরিয়ানি একসাথে খেতে চাইছো? আচ্ছা, তুমি কি এসব বলার আগে একবারও কোনো কিছু ভাবতে পারো না? এবার আমি বুঝতে পারছি তোমার গ্রামের লোক কেন তোমাকে বের করে দিতে চেয়েছিল। মনোহরের শেষ কথা শুনে শিল্পার মনে অনেক কষ্ট লাগে। এরপর সে সব কষ্ট ধামাচাপা দিয়ে মনোহরকে সুন্দর করে বলে, আমি তো তবু তোমাকে অনেক কম বললাম। বাড়িতে তো আমি 10 প্লেটের কম বিরিয়ানি খেতাম না। আমি তো এবারে নতুন বউ, আর এখনই যদি আমি এরকম খাই খাই করি তাহলে লোকে কি বলবে? ভাগ্যিস আমি তোমাকে অন্য কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার প্ল্যান করিনি। এই 5 প্লেট বিরিয়ানি খেলে তুমি তো আমাকে একদম ফুতুর করে দেবে। আজকে আমি কোনো কিছু শুনবো না। হয় আজকে আমাকে 5 প্লেট বিরিয়ানি খাওয়াতে হবে, নয়তো আমাকে ঘুরতে নিয়ে যেতেই হবে। যে কোনো একটা তো করতেই হবে, তা না হলে আমি তোমাকে ছাড়ছি না। এরকম ভাবে বেশ কিছুটা সময় পার হওয়ার পর মনোহর তাকে ঘুরতে নিয়ে যেতে রাজি হয়ে যায়। কোথাও ঘুরতে যেতে হলে মনোহর তার সাধের সাইকেলে হাওয়া ভরিয়ে চলে যায়। মনোহর সাইকেল নিয়ে যাওয়াতে তাকে বাস বা ট্রেনের কোনো খরচা দিতে হয় না, কিন্তু ওই সাইকেলে মনোহর তার স্ত্রীকে কি করে নিয়ে যাবে এটা ভাবতে ভাবতেই সে অস্থির হয়ে পড়ে। সে খুব ভালোভাবেই বুঝতে পারে তার আজকে ঘোরাঘুরি করার জন্য বেশ অনেক টাকাই খরচা হতে পারে। শোনো, আমি কিন্তু আবার বাসে জার্নি করতে পারবো না। বাসে উঠলে আমার গা গোলায় আর খুব বমি পায়, আর বমি করলে কিন্তু আমার ভীষণ ক্ষুধা পায়। তারপর আবার খেতে ধরলে কিন্তু অর্ধেক সময় চলে যাবে, তখন আবার আমি ঘুরবো কি করে? তার মানে তুমি কিনা হেঁটে হেঁটে যেতে চাচ্ছ? ঠিক আছে, চলো। হেঁটে যেতে চাইলে আমার কিন্তু কোনো অসুবিধা নেই। হেঁটে কেন? আমি তো তোমার সাইকেলেই যাব। তুমি চালাবে আর আমি উঠে বসবো। আমার কিন্তু খুব মজা লাগছে। এসব কথা শুনে মনোহর বাইরে বেরিয়ে তার সাইকেলে হাত বোলাতে থাকে আর বিড়বিড় করে কি যেন বলতে থাকে। আমাকে তুই ক্ষমা করে দিস রে। আজকে হয়তো তোর শেষ দিন। আমাকে ক্ষমা করে দিস। আমি হয়তো তোকে আর বাঁচাতে পারবো না। তুই চলে গেলে এরপর আমি যে আর কবে সাইকেল কিনতে পারবো তার আর কোনো ঠিক ঠিকানা নেই। এই বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনোহর তার সাইকেলটাকে বের করে। সে সাইকেলটাকে বের করার কিছুক্ষণ পরেই শিল্পা সেই সাইকেলের পেছনে বসে। সাইকেলে ক্যাচ করে একটা আওয়াজ হয়। মনোহর তখন বুঝতে পারে তার সাইকেলে নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু সেসব কথা না ভেবে সে তাদের গন্তব্যের দিকে এগোতে থাকে। মাঝ পথে যেতেই হঠাৎ করেই মনোহরের পেছনের সাইকেলের চাকাটা একদম ভেঙে যায় আর শিল্পা মাটিতে পড়ে যায়। সেখানে রাস্তায় প্রচুর লোক ছিল। তারা এইসব ঘটনা দেখে হাসাহাসি করতে লাগে। শিল্পাকে সবাই মিলে ব্যঙ্গ করতে থাকে। এই অচেনা অজানা লোকগুলো আমাকে এভাবে ব্যঙ্গ করছে দেখেও তুমি কিনা চুপ করে আছো? তুমি ওদেরকে কেন কিছু বলছো না? ওরে বাবা রে বাবা, আলুর বস্তা আবার কথাও বলতে পারে? ও দাদা, আরেকবার একটু কিছু বলতে বলুন না, আমরা একটু শুনি। তুমি যে আমার সঙ্গে কেন এলে কে জানে। তোমার জন্য আজকে আমাকে অপমানিত হতে হচ্ছে। এত কিছুর পরেও মনোহর কাউকে কোনো কিছু বলছে না দেখে শিল্পা মাটি থেকে উঠে নিজের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে। চোখের জল মুছতে মুছতে সে বাড়ির দিকে আসতে থাকে। শিল্পা তাদের গ্রামে পৌঁছতে দেখে সেখানকার লোকজন খুব ছোটাছুটি করছে, সবাই অনেক কান্নাকাটিও করছে। শিল্পা তার সামনে সুলেখাকে দেখতে পেয়ে তাকে বলে, কি হয়েছে? এখানে সবাই এভাবে ছুটছে কেন? আমরা তো একটু আগে এখান থেকে চলে গেলাম, তখন তো সবকিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ করে আবার কি হলো বলো তো? রঞ্জনদের বাড়িতে আগুন লেগেছে। ওদের বাড়ির আগুন আবার 2-4টে ঘরেও ছড়িয়ে পড়েছে। সেখানে একটা বুড়ো বাচ্চা, তার দাদু ঘরের ভেতরে আটকা পড়েছে। আজকে ওরা বেঁচে থাকবে কিনা সেটা ভেবেই তো ভয় করছে, দমকল আসছে। কোন বাড়িটা? আমাকে তুমি একবার নিয়ে চলো তো। আমার দেহে যতক্ষণ প্রাণ আছে আমি কখনো অন্যের ক্ষতি হতে দেখতে পারবো না। চলো আমাকে নিয়ে। শক্ত শক্ত ছেলেরাই সেখানে যেতে ভয় পাচ্ছে, আর তুমি কিনা যাবে ওদেরকে বাঁচাতে? এইসব চিন্তা ছেড়ে নিজের ঘরে গিয়ে খাও, তোমাকে ওসব ভাবতে হবে না। কিন্তু তবুও শিল্পা অনেক জেদ করতে থাকে। অতঃপর শিল্পাকে সুলেখা নিয়ে যায় সেই বাড়িতে। তারা গিয়ে দেখে পুরো বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে, দরজার ভিতরেও আগুন জ্বলছে। দরজা ভাঙতে গেলে কারো শরীরে যদি আগুন লেগে যায় এই ভেবে কেউ আর দরজার কাছে যায় না। কিন্তু এসব শিল্পার একদমই সহ্য হয় না। সে দরজাটার সামনে গিয়ে ধাক্কা দিয়ে দরজাটাকে ভেঙে ফেলে। বাড়িতে যাওয়ার রাস্তা চলে এলে সে একসঙ্গে 3জনকে নিয়ে বাহিরে চলে আসে। বাচ্চাটাকে কাঁধে তুলে নেয়, বৃদ্ধা মহিলাটাকে কোলে নেয়, আর পেছনে বৃদ্ধ লোকটাকে হাত ধরে বাহিরে নিয়ে আসে। এসব ঘটনা দেখে তাদের গ্রামের সবাই অনেক অবাক হয়ে যায়। আমাকে তুমি ক্ষমা করে দিও শিল্পা, আমি তোমাকে ভুল ভেবেছি। তোমার এমন চেহারার পেছনে যে এত সুন্দর একটা মন আছে সেটা তো আমি জানতামই না। আমারও তোমাকে নিয়ে অনেক গর্ব হচ্ছে শিল্পা। একটু আগ অব্দি আমি তোমার সাথে থাকতে পারিনি, তোমাকে অপমান হওয়া থেকে আটকাতে পারিনি বলো। আজ আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে কথা দিচ্ছি, এরপর থেকে তোমাকে কেউ কিছু বললে আমি রুখে দাঁড়াবো। তার আর কোনো প্রয়োজন পড়বে না, কারণ আমি এখন আর এখানে থাকবো না। আমার জন্য তোমাকে অনেক লজ্জায় পড়তে হয়। আমি এবার সত্যি আমার দুচোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। শিল্পার এসব কথা শুনে সুলেখা তার হাতটা চেপে ধরে।
আমরা তোমাকে এখান থেকে যেতে দিলে তবেই না তুমি যাবে। তুমি আজ থেকে এখানেই থাকবে। কাল থেকে সকালবেলা আমরা হাঁটবো আর যোগা করব, কেমন? তুমি আমাদের গ্রামের সবাইকে এত ভালোবাসা দিয়েছো, তোমাকে এভাবে কি করে যেতে দিই বলো? শিল্পা গ্রামের সকলের ভালোবাসা পেয়ে নিজের মন স্থির করে। তার পরদিন থেকে শিল্পা এবং সুলেখা একসঙ্গে সকালবেলা করে হাঁটতে শুরু করে আর বাড়িতে এসে যোগাসন করতে শুরু করে। এরপর শিল্পাও তার খাবার দাবার অনেকটা আয়ত্তে নিয়ে আসে। কয়েক মাসের মধ্যেই শিল্পা আবারও আগের মতো স্লিম হয়ে যায়।